হাই স্টুডেন্টস, বিজনেস স্টাডিজ ক্লাস 12 বিজনেস স্টাডিজের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে আমি এখন কথা বলছি। সেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের ওয়েটেজ অলমোস্ট 8 মার্কস বোর্ড এক্সামের জন্য, ক্লাস 12 বোর্ড এক্সামের জন্য। সো এই চ্যাপ্টার থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথা বলছি এবং ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলি বোর্ড এক্সামের মধ্যে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করেছে সেইগুলি নিয়ে আমরা কথা বলছি। সো আমাদের এখন একটা কুইক রিভিশন হবে এই চ্যাপ্টারে, যেটা তোমাদের বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা অলরেডি এই চ্যাপ্টারটার মধ্যে ডেপথে পড়ে নিয়েছো তারা কুইক রিভিশনটা দেখে নাও, আর যারা ডেপথে পড়োনি তাদেরকেও বলছি কুইক রিভিশনটা দেখলে তোমাদের অনেক কিছু ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের বোর্ড এক্সামে কোশ্চেনগুলো সলভ করতে তোমাদের ইজি হবে। সো এখন আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, মানে এই কুইক রিভিশনে যে টপিকগুলো নিয়ে কথা বলবো, তো এই টপিকগুলোকে আমরা দুটা ভাগে ভাগ করেছি, দ্যাট ইজ পার্ট এ এন্ড পার্ট বি। এই ভিডিওটা পার্ট এ কে নিয়ে কথা বলছে, তারপরে একটা ভিডিও আসবে সেটা পার্ট বি কে নিয়ে কথা বলবে। পার্ট এ এই ভিডিওটার মধ্যে কি কি টপিক নিয়ে আমরা কথা বলছি সেগুলিকে একবার দেখে নাও। এখন যেই টপিকগুলো তোমাদেরকে দেখানো হলো সেই টপিকগুলোর ডিসকাশন শুরু হচ্ছে। Now, first of all, we are going to start, that is, what is financial management? It is written here that it implies management of business, finance or funds. তো বিজনেস ফাইন্যান্স এবং ফান্ডসকে নিয়ে যখনই আমরা কথা বলছি এটাকে আমরা একসাথে বলছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সো এবার মডার্ন রোল যারা ফিনান্সিয়াল ম্যানেজার আছে এখন, মানে রিসেন্ট যারা ফিনান্সিয়াল ম্যানেজার আছে বা মডার্ন যারা ফিনান্সিয়াল ম্যানেজার আছে, ওদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউতে ওরা কি কি চিন্তা করে। প্রথমে ওরা দেখে ইনভেস্টমেন্ট ডিসিশন ইন ভেরিয়াস প্রজেক্টস বাই কনসিডারিং ভেরিয়াস ফ্যাক্টরস, ফর এক্সাম্পল লাইক ROR, দ্যাট ইজ রেট অফ রিটার্ন, ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট, এগুলিকে নিয়ে ওরা চিন্তা করে। নেক্সট, আইডেন্টিফাই সোর্সেস অফ রেজিং ফান্ডস, দ্যাট ইজ ফ্রম ডেপ্ট অ্যান্ড ইকুইটি, মানে ডেপ্ট থেকে তুমি ফান্ডটাকে নেবে নাকি ইকুইটি থেকে নেবে সেটাকে নিয়েও ওরা চিন্তা করছে। আর লাস্ট ওয়ান ইজ ডিভিডেন্ড টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য শেয়ার হোল্ডার, ডিভিডেন্ড কতটুকু দেওয়া উচিত শেয়ার হোল্ডারকে, এটাকে নিয়েও ওরা চিন্তা করছে। তাহলে আমরা তিনটা জিনিসকে আমরা বুঝতে পারলাম: ইনভেস্টমেন্ট ডিসিশন ইন ভেরিয়াস প্রজেক্টস বাই কনসিডারিং ভেরিয়াস factors like ROR, cash flow, etc. And second one is identify sources of raising funds, that is from debt and equity. And third one is that is a dividend to be distributed to the shareholders. Next আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নিয়ে কথা বলছি। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে দেখাচ্ছি। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মিনস কিভাবে, মানে আগে কি ছিল, মানে আগে ম্যানেজাররা কি করতো, ওরা মেইন টার্গেট ছিল যে হাউ টু ইনক্রিজ দ্য স্টক প্রাইস ইন দ্য মার্কেট, কিভাবে স্টক প্রাইসটা শুধু ইনক্রিজ করা যায়, এটাকে বলা হতো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এটা ক্লিয়ারলি লেখা আছে, দেখো, কনসার্ন উইথ দ্য ইনক্রিমেন্ট ইন দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অফ শেয়ার হোল্ডার, মানে স্টক প্রাইসটাকে কিভাবে তুমি ইনক্রিজ করবে এটাকে নিয়ে কথা। সো এটার কিছু অবজেক্টিভ আমরা মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে অবজেক্টিভগুলো আছে এগুলো আমরা এখন ডিসকাস করব। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে। সেই ফার্স্ট পয়েন্টটা দেখো, এখানে লেখা আছে কি, টু ইট ইজ টু ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ অ্যাপার্ট ফ্রম দিস টেকিং লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস। তোমার ইনভেস্টমেন্ট ডিসিশনসে কি লং টার্ম তুমি সিলেক্ট করবে নাকি শর্ট টার্ম সিলেক্ট করবে? অ্যাজ এ ম্যানেজার তোমাকে এই বিষয়টাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ সিলেক্টিং ক্যাপিটাল স্ট্রাকচার দ্যাট ক্যান ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ। ক্যাপিটাল স্ট্রাকচার এরকম ভাবে তৈরি করতে হবে যাতে মানে শেয়ার হোল্ডাররা ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়, কোনো মতে শেয়ার হোল্ডার ওয়েলথ যাতে ম্যাক্সিমাইজ না হয় এরকম কিছু ডিসিশন তুমি নিতে পারবে না। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, প্রোভাইডিং এডুকেট রিটার্নস টু দ্য শেয়ার হোল্ডার, কারণ শেয়ার হোল্ডার তোমার এখানে যখন ইনভেস্ট করছে ডেফিনেটলি রিটার্নের জন্য ইনভেস্ট করছে, সেই রিটার্নটা যাতে 100% তোমার দিতে পারো সেই রিটার্নটাকে, তার জন্য তোমরা চিন্তা করবে এজ এ ফিনান্সিয়াল ম্যানেজার। অ্যান্ড fourth point is ensuring safety of funds at all point of time, because শেয়ার হোল্ডাররা কিন্তু এখানের মধ্যে ইনভেস্ট করছে কিন্তু অনেক কিছু চিন্তা করে, মানে কোম্পানির মধ্যে যখন ইনভেস্ট করছে কোম্পানি আমাকে সেফটি দেবে এবং কোম্পানি আমাকে ডিভিডেন্ড দেবে ইন ফিউচার, এটার জন্য চিন্তা করছে কোম্পানি পয়েন্ট অফ ভিউতে। তো সেই জন্য অলওয়েজ মনে রাখতে হবে যে ওদের সেফটি, মানে ফান্ডের সেফটি রাখাটাও ইম্পর্টেন্ট তোমার কাছে। এখন আমরা ফিনান্সিয়াল ডিসিশনের পয়েন্ট অফ ভিউতে যে ফিনান্সিয়াল ডিসিশনসটা নিতে হবে, মানে দ্যাট ইজ ফিনান্সিয়াল ম্যানেজার যে ডিসিশনটা নেবে তার উপর ডিপেন্ড করে
তিনটা ডিসিশনকে আমরা ডিসকাস করব, মানে ইনভেস্টিং ডিসিশন, ফিনান্সিং ডিসিশনস এন্ড ডিভিডেন্ড ডিসিশনস। আমি আবার বলছি, ফিনান্সিয়াল ডিসিশনটাকে তিনটা ভাগে ভাগ করছি: ইনভেস্টিং ডিসিশনস, ফিনান্সিং ডিসিশনস আর ডিভিডেন্ড ডিসিশনস। আজকে আমরা ইনভেস্টিং ডিসিশনস নিয়ে কথা বলবো এই ভিডিওতে, স্পেশালি ইনভেস্টিং ডিসিশনস নিয়ে। সো ইনভেস্টিং ডিসিশনস কি নিয়ে কথা বলছে দেখো। আন্ডার দিস, ফিনান্সিয়াল ম্যানেজার টেক ডিসিশনস রিগার্ডিং হোয়েদার টু ইনভেস্ট অর নট ইন এ প্রজেক্ট আন্ডার কনসিডারেশন। প্রজেক্টের বিষয়টাকে বুঝে, প্রজেক্টের ডেপথটাকে বুঝে সেই প্রজেক্টে ইনভেস্ট করবে কি করবে না, এটাকে আমরা বলছি ইনভেস্টিং ডিসিশনস। এবার ধরে নাও প্রজেক্টে দেয়ার ইজ এ টু প্রজেক্ট, প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি। যদি প্রজেক্ট এ হয়, প্রজেক্ট এতে আমি যদি দেখি যে আমার ইনফ্লো বেশি হচ্ছে আউটফ্লো থেকে, ডেফিনেটলি আমি ইনভেস্টমেন্ট করব। মানে দিস ইজ কারেক্ট ফর ইনভেস্টমেন্ট, এখানে ক্লিয়ারলি লেখা আছে কারেক্ট ফর ইনভেস্ট। যদি প্রজেক্ট বিটা এরকম হয় যে ইনফ্লো তোমার থেকে আউটফ্লোটা বেশি হয়, তো ইন দ্যাট কেস আমরা ইনভেস্টমেন্টটা ইগনোর করব। তো মনে রাখতে হবে যে আমাদের ইনভেস্টিং ডিসিশনস, ফিনান্সিং ডিসিশনস এবং ডিভিডেন্ড ডিসিশনসে, ইনভেস্টিং ডিসিশনসে প্রজেক্টটা ইনফ্লো বেশি হলে আউটফ্লো থেকে, তাহলেই আমি ইনভেস্ট করব, আর আদারওয়াইজ আমি ইনভেস্ট করব না। Next, it is a crucial decision. It is as it directly impact profitability of the business. কারণ কেন, এটা কিন্তু রিভার্সিবল, এটাকে আমরা বলছি। বিকজ একবার ডিসিশন তুমি নিয়ে নিলে, তারপর হঠাৎ করে তুমি চিন্তা করলে না ডিসিশনটা ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। ডিসিশনটা আগের থেকে তোমাকে প্ল্যান করতে হবে যে এই ডিসিশনটাকে আমি যেটা নিয়েছি এটাকে আমি 100% অ্যাপ্লাই করব। আর এই ডিসিশন যদি ভুল হয়ে যায়, একবার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কাছে চান্স থাকবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ ম্যানেজার। টাইপস অফ ইনভেস্টমেন্ট ডিসিশনস এর পয়েন্ট অফ ভিউতে আমরা যদি যাই, এখানে দুইটা টাইপস আমি দেখতে পাচ্ছি। দের ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস। এই লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনটাকে আরেকভাবে আমরা যদি বলি, সেটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং বলতে পারছি এখানের মধ্যে। এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস ইজ অলসো কল্ড এ ক্যাপিটাল বাজেটিং। অ্যান্ড শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশনস বলছি। ডব্লিউসি মিনস ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশনস। তাহলে এটা মনে রাখতে হবে আমাদেরকে। এবার লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস নিয়ে কথা চলছে। তো লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস মিনস ইট ইনভলভস ডিসিশনস রিলেটেড টু ইনভেস্টিং ফান্ডস অন লং টার্ম বেসিস। লং টার্ম বেসিস বললাম, কিন্তু মনে রাখতে হবে লং টার্ম বেসিস বলতে ইনভেস্টিং ইন বাইং এ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট যেহেতু ডেফিনেটলি ফিক্সড অ্যাসেট, তো লং টার্মের জন্যই হয়। নেক্সট, স্টার্টিং এ নিউ ব্রাঞ্চ। তুমি যদি একটা ব্রাঞ্চ ওপেন করো, ডেফিনেটলি তোমার টাকার দরকার পড়বে, এখানে ইনভেস্টমেন্টের একটা দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা লং টার্ম বেসিসে বলছি। দেন ডাইভার্সিফিকেশন ইন নিউ প্রোডাক্ট লাইন অর এক্সিস্টিং প্রোডাক্ট লাইন। যদি আমি নিউ প্রোডাক্ট লাইন এবং এক্সিস্টিং প্রোডাক্ট লাইনের মধ্যে ডাইভার্সিফিকেশন করতে যাই, তাহলে আমার ইনভেস্টমেন্ট করতে হবে। এই ওভারঅল তিনটা পার্টকে নিয়ে বোর্ড এক্সামে কেস স্টাডিজ জিজ্ঞেস করতে পারে তোমাকে, সেটা মাথায় রাখতে হবে। এবং এটাকে কম্পেয়ারিং, মানে যদি এখানে বলা হয় যে ফর কম্পেয়ারিং এক্সপেক্টেড ইনফ্লো উইথ এক্সপেক্টেড আউটফ্লো, যেটা আমরা প্রজেক্টের দিকেও দেখেছিলাম, দেয়ার আর ভেরিয়াস টেকনিক্স লাইক পে ব্যাক পিরিয়ড, এখানে লেখা আছে দেখো, নেট প্রেজেন্ট ভ্যালু আর আইআরআর। সো ইনিশিয়াল রেট অফ রিটার্ন। সো এগুলি আমাদের হায়ার লেভেলে যাবে, মানে দ্যাট ইজ আমরা যদি ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, এগুলির মধ্যে আমরা ডিসকাশন আমরা দেখতে পাবো। এখন দরকার নেই এগুলি নিয়ে ডিসকাশন করার, এগুলি জাস্ট মনে রাখতে হবে আমাদের। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে ফিক্সড ক্যাপিটাল মাস্ট বি ফাইন্যান্সড ফ্রম লং টার্ম ফান্ডস, দ্যাট ইজ ডেপ্ট অর ইকুইটি, এটা মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ান ইজ দিস ক্যান বি এনশিওর্ড বাই দ্য কম্পেয়ারিং ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট ফ্রম ক্যাপিটাল এমপ্লয়েড ইন দ্য বিজনেস। তো কতটুকু ক্যাপিটাল এমপ্লয়েড বিজনেসের মধ্যে ইনভেস্ট হয়েছে, সেটাকে মাথায় রেখে আমাদের কম্পেয়ারিং করতে হবে। নেক্সট ওয়ান ইজ ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। যদি ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট থেকে বেশি হয়, তাহলে স্যার কি হবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের কপিতে লিখে রাখতে হবে। ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট যদি আমার ক্যাপিটাল অ্যাসেট থেকে বেশি হয়, এটার মানেটা হলো ইট মিনস ফিক্সড অ্যাসেট হ্যাভ বিন ফাইন্যান্সড বাই শর্ট টার্ম ডেপ্ট, দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে মাথায় রাখতে হবে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট যদি আমি কারেন্ট অ্যাসেট থেকে বেশি হয়, তাহলে আমার শর্ট টার্ম ফাইন্যান্স থেকে শর্ট টার্ম ডেপ্ট থেকে আমাকে টাকাটা উঠাতে হবে, দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটিস থেকে। ফিক্সড ফাইন্যান্সিং ফিক্সড অ্যাসেট ফ্রম শর্ট টার্ম ডেপ্ট ক্যান বি ক্রিয়েট লাইবিলিটি প্রবলেম। মাথায় রাখতে হবে যদি শর্ট টার্ম ডেপ্ট আমি ইউজ করি, তখন কিন্তু লাইবিলিটি প্রবলেমও দেখা দিতে পারে অর্গানাইজেশনের। আর লাইবিলিটি প্রবলেম কিন্তু অর্গানাইজেশনের জন্য একটা তুমি বলতে পারো ভালো না। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে মে এফেক্ট রেগুলার ফাইন্যান্সিং অফ দ্য বিজনেস। রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে কি দরকার হয়, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের দরকার হয়,
টাকা পয়সার দরকার হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সে কি হবে, তোমার ফাইন্যান্সিং ফ্রম শর্ট টার্ম ডেপ্ট ক্যান ক্রিয়েট লিকুইডিটি প্রবলেম। লিকুইডিটি মিনস ক্যাশ রিলেটেড প্রবলেম। ঠিক আছে, নেক্সট আমাদের যে টপিকটা, ফ্যাক্টরস এফেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস। এই যে ফ্যাক্টর এফেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস, কি কি মানে ফ্যাক্টর আছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন করতে গেলে আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট, ক্যাশ ফ্লো ফ্রম দ্য প্রজেক্ট। ক্যাশ ফ্লো কতটুকু হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে, ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লো সেটাকে বলছে। ইট ইনক্লুডস ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ দ্য প্রজেক্ট। ক্যাশ ফ্লো, ক্যাশের কতটুকু ইনফ্লো হচ্ছে, মানে দ্যাট ইজ আমরা যদি কোনো কিছু পারচেস করি সেটাতে কি হচ্ছে, আউটফ্লো হয়ে যাচ্ছে, আর যদি কোনো কিছু সেল করি ইনফ্লো হচ্ছে। তো ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লো কতটুকু হচ্ছে সেটা এখানের মধ্যে আমরা দেখবো। মাস্ট কনসিডার দ্য ফলোইং পয়েন্টস। কি কি পয়েন্টগুলো মনে রাখতে হবে আমাদেরকে এই টপিকটা বুঝতে গেলে। ক্যান অর্গানাইজেশন অ্যারেঞ্জ দ্য আউটফ্লো ইনভলভ ইন দ্য প্রজেক্ট? Second point, inflow of the project are sufficiently large to cover up the outflow of the desired profit. মানে এরকম মনে রাখতে হবে, ইনফ্লো গ্রেটার দেন আউটফ্লো, তাহলে কি হবে, ডেফিনেটলি প্রফিট এখানে বেরিয়ে আসবে। সো এটা মাথায় রাখতে হবে। নেক্সট, আফটার হোয়াট টাইম পিরিয়ড প্রজেক্ট স্টার্ট জেনারেটিং দ্য ইনফ্লোস। এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটা কিন্তু ম্যাটার করবে একটা ফিনান্সিয়াল ম্যানেজার যদি সে ডিসিশন মেকিং করতে চায়। নেক্সট, রেট অফ রিটার্ন আমি কাকে বলছি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইট মিনস প্রফিট পার্সেন্টেজ এগেইনস্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের এগেইনস্টে কতটুকু প্রফিট পার্সেন্টেজ আমাদের আসছে সেটাকে আমরা এখানের মধ্যে রেট অফ রিটার্ন বলছি। এখানে কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। ROR, that is rate of return from the project, should be greater than the cost of raising funds. তো কস্ট অফ রেজিং ফান্ডস এর থেকে যদি ROR বেশি হয় দেন আমার জন্য ভালো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ROR ফ্রম প্রজেক্ট শুড বি গ্রেটার দেন রিটার্ন অফ রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। আমি এমন জায়গায় ইনভেস্ট করবো যাতে রিস্ক ফ্রি থাকে, যাতে আমার আরও বেশি থাকে। ROR ফ্রম দ্য প্রজেক্ট শুড বি কভার আপ দ্য প্রিমিয়াম অফ ফর রিস্ক টেকিং। এটা মাথায় রাখতে হবে তিনটা পয়েন্টকে। ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া আরেকটা থার্ড নাম্বার পয়েন্ট, দ্যাট ইজ ইট মিনস হার্ম ফর মেকিং ইনভেস্টমেন্ট। ইট মিনস ইনভেস্টমেন্ট করতে গেলে কিছু ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াকে মাথায় রাখতে হবে। আফটার অ্যানালাইজিং দ্য ক্যাশ ফ্লো পজিশন অ্যান্ড রেট অফ রিটার্ন ইনভলভ ইন দ্য ভেরিয়াস প্রজেক্ট। এই চারটা ক্রাইটেরিয়া আছে, এগুলিকে মাথায় রেখেই আমাদের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে হবে বা ফুলফিল করতে হবে। প্রথম যে পয়েন্টটা আছে, দ্যাট ইজ প্রজেক্ট উইথ হায়ার রেট অফ রিটার্ন। প্রজেক্ট উইথ হায়ার রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্নটা যাতে যেখানে বেশি থাকবে এখানে আমি ইনভেস্টমেন্ট করব। প্রজেক্ট উইথ লোয়ার ক্যাশ আউটফ্লো, আমাদের আউটফ্লোটা যাতে লোয়ার হয় তাহলেই তো আমার মানে ডেফিনেটলি আমার লাভ হবে। প্রজেক্ট দ্যাট উইল ইনিশিয়েট ক্যাশ ইন আর্লি ইনফ্লোস, আর্লি ইনফ্লোস যেখানে দেবে অবভিয়াসলি এখানে আমি ইনভেস্ট করব। রিসোর্সেস অ্যাভেলেবল উইথ অর্গানাইজেশন টু হ্যান্ডেল মাল্টিপল প্রজেক্ট। কি কি রিসোর্স অর্গানাইজেশনের কাছে আছে যেগুলি মাল্টিপল প্রজেক্টকে হ্যান্ডেল করতে পারবে, এগুলিকে নিয়ে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া তৈরি হচ্ছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট টপিক, ফ্যাক্টরস এফেক্টিং ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এটার মধ্যে কি কি আছে, প্রথমটা নেচার অফ দ্য বিজনেস। এই নেচার অফ দ্য বিজনেসকে দেখিয়ে কিন্তু আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্টের দরকার পড়ে। তো ইট ক্যান বি ট্রেডিং অর ম্যানুফ্যাকচারিং। যদি ট্রেডিং অর্গানাইজেশন হয় এবং ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে কীভাবে আমার ইনভেস্টমেন্টটা দরকার, মানে কীভাবে ইনভেস্টমেন্ট আমরা করবো সেটা নিয়ে চিন্তা করছি। ম্যানুফ্যাকচারিং বিজনেস রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, বিকজ এখানে আমাদের ইনস্টলিং মেশিনারি আছে, এই ইনস্টলিং ফ্যাক্টর প্রিমাইসেস আছে, এগুলি ইনস্টল করতে গেলে ডেফিনেটলি আমার টাকার দরকার আছে। তো টাকার দরকার আছে, তো আমার হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট এখানে চলে যাবে। সো ইন ট্রেডিং অর্গানাইজেশন, যদি এটা একটা ট্রেডিং অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে মেশিনারি পারচেস করাটা আমার দরকার নেই, সেই ক্ষেত্রে আমার লার্জ স্পেস আমার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এত বেশি দরকার লাগবে না। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট ইজ স্কেল অফ অপারেশনস। স্কেল অফ অপারেশনস বলতে ইট ডিফাইন্ড টার্ন ওভার অফ দ্য বিজনেস। টার্ন ওভার কতটুকু আমি পাচ্ছি বা সেলস কতটুকু হচ্ছে সেটা আমি দেখতে পাবো এই টপিকের মধ্যে। টার্ন ওভার কতটুকু হচ্ছে বিজনেসের। Organizations with higher turnover need higher amount of fixed asset, because turnover যেখানে বেশি থাকবে ফিক্সড অ্যাসেটও লাগবে বেশি। তো organizations with low turnover need low investment or invest lower amount of fixed asset, সেটা মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট ইজ চয়েস অফ টেকনিক। আমি কোন টেকনিকটাতে যাব, ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক নাকি লেবার ইন্টেন্সিভ টেকনিক? ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক অলরেডি তোমরা ক্লাস 11-এও দেখে এসছো, ইকোনমিক্সের মধ্যে আছে। সেখানে আমরা কি দেখেছিলাম যে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক মিনস যেখানে মধ্যে আমরা
লেবারকে কম ইউজ করে আমরা মেশিনারিকে বেশি ইউজ করছি। আর লেবার ইন্টেন্সিভ টেকনিক বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? লেবার ইন্টেন্সিভ টেকনিক মিনস যেখানে লেবার বেশি ইউজ হচ্ছে। সো এখানে এটাই লেখা আছে, আন্ডার ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক মোর more machineries are used in production process, therefore require higher fixed capital. In case of labor intensive technique, more labor is used or required, which leads lower requirement of fixed capital. Next one is technological upgradation বা টেকনোলজি আপগ্রেডেশন। টেকনোলজি এমন একটা জিনিস যেটার মধ্যে তোমার রেগুলার বেসিসে আপগ্রেড করতে লাগে। তো টেকনোলজি যত বেশি আপগ্রেড করা যায় বা আপগ্রেড করা হয় অর্গানাইজেশনে, তত বেশি আমাদের টাকা পয়সার দরকার লাগে, মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্টের দরকারটা বেশি পড়ে। ইফ টেকনোলজি বিকামস অবসোলিট সোনার, মানে যদি অবসোলিট হয়ে যায় ইন ফিউচার, দেন রিকোয়ারমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল উইল বি হায়ার। ডেফিনেটলি আমাকে মেশিনটাকে শিফট করতে হবে, তো মেশিনটাকে শিফট করে একটা আপডেটেড মেশিন নিতে হবে, সেক্ষেত্রে আমার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তো লাগবেই। এটা আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি হয়, আইটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দেখতে পাই আমরা। Next, if technology upgradation is not frequent, lower fixed capital is required. Vice versa effect is there. So তারপরে যে পয়েন্টটা আছে ফাইন্যান্সিং অল্টারনেটিভস। ফাইন্যান্সিং অল্টারনেটিভস এর পয়েন্ট অফ ভিউতে আমরা বলছি availability of fixed asset on rent, that is lease basis, reduce the fixed capital requirement. আর যদি আমরা নন availability of fixed asset on lease requirement or fixed requirement, increase the requirement of fixed capital. আমি লিজে যদি আমি কোনো একটা মেশিনারি পেয়ে যাই, তো ডেফিনেটলি আমাকে টাকা পয়সার ইনভেস্টমেন্টটা কম করতে হবে, সেটাই এখানে বলতে চেয়েছে। দুইটা পয়েন্ট মনোযোগ দিয়ে পড়ে নিও, এটা একদম ইজি। Sixth number point is level of collaboration. Higher level of collaboration definitely lower requirement of fixed capital, and lower level of collaboration requires higher level of fixed capital. এটা মনে রাখতে হবে আমার। 7 number point, growth prospectus. Growth prospectus or growth prospects are available যদি থাকে, আমার অ্যাভেলেবিলিটি যদি থাকে, তাহলে আমার রিকোয়ারমেন্ট হায়ার ক্যাপিটাল। এটা আমার ফিউচার পার্সপেক্টিভের পয়েন্ট অফ ভিউতে আমাকে চিন্তা করতে হবে। ফিউচারে যদি দেখতে পাচ্ছি যে আমার গ্রোথ দেখতে পাবো এমন একটা জায়গার মধ্যে আমি ইনভেস্ট করে, তাহলে আমি ডেফিনেটলি ইনভেস্ট করবো। তো তখন কি হবে, রিকোয়ারমেন্ট অফ হায়ার লেভেল অফ ফিক্সড ক্যাপিটাল আমার দরকার পড়বে। ডাইভার্সিফিকেশন, ইট ক্যান বি টু টাইপস, সেম প্রোডাক্ট লাইন, ডিফারেন্ট প্রোডাক্ট লাইন। সেম প্রোডাক্ট লাইন বলতে ডাইভার্সিফিকেশন ইন সেম প্রোডাক্ট লাইন, ইট ক্যান seen as a growth prospect of the organizations. এখানে ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি হয়, হাই হয়ে যায়। আর যদি তোমার ডাইভার্সিফিকেশন ইন ডিফারেন্ট প্রোডাক্ট লাইন যদি হয়, তাহলে ইনস্টলিং এ নিউ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এখানেও ফিক্সড ক্যাপিটাল হাই হয়ে যায়। মানে এটার মানেটা হলো লিডস টু ইনক্রিজ দ্য ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইন অল অ্যাসপেক্ট। মানে যে কোনো ফর্মই হোক, ডাইভার্সিফিকেশন করতে গেলে আমার ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা লাগবে। এখানের মধ্যে কোনো অল্টারনেটিভ কিছু নেই, ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট লাগবেই এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টটাতে একটু মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস। আমরা এতক্ষণ লং টার্মে গেছিলাম, এবার শর্ট টার্মে চলে এসেছি। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস বলতে কাকে বলছি? অলসো নোন এজ ওয়ার্কিং ক্যাপিটাল ডিসিশনস, যেহেতু শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল এখানেই চলে এসেছে, মনে রাখতে হবে এটা। ইট ইনভলভস ডিসিশনস রিলেটেড টু লেভেল অফ কারেন্ট অ্যাসেট টু বি মেনটেন ইন দ্য অর্গানাইজেশনস। সো কারেন্ট অ্যাসেট মেনটেন করতে হবে, কিন্তু কারেন্ট অ্যাসেট ফিক্সড অ্যাসেটের মধ্যে আমরা এতক্ষণ ফিক্সড অ্যাসেট নিয়ে কথা বলেছিলাম লং টার্মে, শর্ট টার্মের মধ্যে কারেন্ট অ্যাসেট নিয়ে কথা বলছি। এখানে কয়েকটা আনসার আমাকে যদি পেয়ে যায়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনসে। প্রথম হলো ইনভেস্টমেন্ট ইন স্টক কতটুকু করবো, ডেটার্সের ক্রেডিট পলিসি কতটুকু থাকবে। ক্রেডিট পলিসি তোমরা বুঝতেই পারছো কতটুকু ডেটারকে আমি ক্রেডিট দেবো, বা কতটুকু পরিমাণ ক্রেডিট দেবো এবং কতটুকু সময়ের জন্য ক্রেডিট দেবো। নেক্সট ইজ ক্যাশ হোল্ডিং লিমিট, কতটুকু ক্যাশ আমি হোল্ড করবো, সেটাকে নিয়ে আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস বলছি। ইট এফেক্টস ডে টু ডে ফাংশন অফ দ্য বিজনেস, বিকজ ওয়ার্কিং ক্যাপিটাল এখানে চলে এসেছে, তো ডে টু ডে ফাংশন অফ দ্য বিজনেস এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করবে। এটার মধ্যে আবার ফ্যাক্টরস এফেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে। কি কি ফ্যাক্টর দেখতে পাচ্ছি? ফার্স্ট ফ্যাক্টরটা হলো নেচার অফ দ্য বিজনেস। যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেশি থাকবে, বিকজ রিকোয়ারিং পারচেজ অফ র মেটেরিয়াল রেগুলার বেসিসে করতে হবে। লং টার্ম ডিউরেশন ইনভলভ ফ্রম পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট টু অ্যাকচুয়াল রিয়েলাইজেশন অফ ক্যাশ, সময়টা একটু বেশি লেগে যায়, তাই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেশি লাগবে। দেয়ারফর ইট রিকোয়ার্স দ্য মোর ওয়ার্কিং, নট অনলি মেয়ার, ইটস মোর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট চলে আসবে এখানে। নেক্সট ওয়ান ইজ ট্রেডিং কনসার্ন যদি হয়, আন্ডার দিস গুডস পারচেসড অ্যান্ড সোল্ড পয়েন্ট অফ ভিউতে যদি হয়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কম লাগবে। ট্রেডিং অর্গানাইজেশন রিসিভ গুডস
on credit from manufacturing unit sold to customers. That's why এখানে আমাদের ট্রেডিং কনসার্নের পয়েন্ট অফ ভিউতে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কম লাগে, বিকজ সময়টা অনেকটা বেশি থাকে, ক্রেডিট পলিসিটা অনেকটা বেশি থাকে, therefore it reduces the working capital requirement in the business. Next one is scale of operation, যেটা আমরা এর আগেও দেখেছিলাম। it defines by turnover of the business. Higher turnover definitely higher requirement of working capital, lower turnover definitely lower requirement of working capital. Next one is business cycle. It is concerned with the fluctuation in economic activity over a period of time. যদি ইন কেস অফ বুম মার্কেট, দ্যাট ইজ আমাদের মার্কেট যদি বুম মার্কেট এখন চলে আসে ইকোনমিতে, দেন সেলস অবভিয়াসলি ইনক্রিজ হবে বুম মার্কেটে। আর যদি সেল ইনক্রিজ হয় প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে আমাদের কি র মেটেরিয়াল পারচেস করতে হবে বেশি, তাই কি হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। ইন কেস অফ রেসিশন তো ডেফিনেটলি কি হবে, সেল ডিক্রিজ হবে, প্রোডাকশন ডিক্রিজ হবে, লোয়ার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকবে এখানে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে কেস স্টাডি আসতে পারে। প্রোডাকশন সাইকেল, it means it is a time involved in production of goods. প্রোডাকশন কতক্ষণ সময়ের জন্য করছো বা কত সময়ের জন্য করছো সেটাকে নিয়ে বলছে। It depends on the types of product manufactured by the organizations. Longer production cycle requires more working capital because এটা সময় বেশি লাগে, আর smaller production cycle requires less working capital. So এটা একটা গেল। নেক্সট ওয়ান ইজ ক্রেডিট অ্যালাউড। ক্রেডিট কতটুকু আমি অ্যালাউ করবো আমার ডেটারকে, তো সেটাকে আমার মনে রাখতে হবে। ডিফারেন্ট ক্রেডিট পিরিয়ডস আর অ্যালাউড ডিফারেন্ট অর্গানাইজেশনস। লঙ্গার ক্রেডিট পিরিয়ড রেজাল্টস অ্যামাউন্ট ব্লক ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম হুইচ লিডস টু রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ অনেক দিনের সময়ের জন্য যদি আমি ক্রেডিট পিরিয়ড দিয়ে রাখি আমার টাকা আটকে থাকবে বা অর্গানাইজেশনের টাকা আটকে থাকবে, সেই ক্ষেত্রে ওই পয়েন্ট অফ ভিউতে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বেশি বেড়ে যাবে। আর যদি স্মলার ক্রেডিট পিরিয়ড থাকে ডেফিনেটলি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কম লাগবে। ক্রেডিট অ্যাভেলেবিলিটি বা ইজি ক্রেডিট অ্যাভেলেবিলিটি রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ডেফিনেটলি কম। ইনভেস্ট ফ্রম ওন অ্যাকাউন্ট কম লেগে যাবে। যদি নন অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট থাকে তাহলে ডেফিনেটলি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। সো এখানের মধ্যে এই কথাটা মনে রাখতে হবে। নেক্সট যে পয়েন্টটা আছে আমাদের অপারেটিং এফিসিয়েন্সি, ইট ইনক্লুডস দ্য টাইম পিরিয়ড ইনভলভ ইন স্টোরিং র মেটেরিয়াল, প্রোডাকশন, মেকিং সেলস অ্যান্ড রিয়েলাইজিং ক্যাশ ফ্রম ডেটার্স। সো কতটুকু স্টোর হচ্ছে এবং কতটুকু আমি ক্যাশ রিয়েলাইজ করছি ডেটার্স থেকে, এই পয়েন্টটা এটা নিয়ে কথা বলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অপারেটিং এফিসিয়েন্সি। এর মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভেন্টরি টার্নওভার রেশিওটাকে নিয়ে কথা বলবো। ইন ইনভেন্টরি টার্নওভার রেশিওতে কি হচ্ছে, স্টক মুভমেন্টটা কতটুকু হচ্ছে, মানে স্টক মুভমেন্ট কতটুকু হচ্ছে সেটাকে নিয়ে এখানে আমরা দেখতে পাবো। স্টক মুভমেন্ট যদি বেশি হয় ডেফিনেটলি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেশি দরকার হয় না, বিকজ স্টক মুভমেন্ট বেশি হয় মানে ডেটার্স থেকে আমি টাকাটা পেয়ে যাচ্ছি। আর যদি স্টক মুভমেন্ট কম হয়, দ্যাট ইজ ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি কম থাকে মানে স্টক মুভমেন্ট কম হচ্ছে। আর স্টক মুভমেন্ট কম হওয়া মানে তোমার কাছে আউটডেটেড স্টক পড়ে রয়েছে। আউটডেটেড স্টক তো কেউ কিনতে চাইবে না, ডেফিনেটলি ডেটার্স তোমাকে টাকা দিতে একটু ডেফিনেটলি ডেটার্স তো পারচেজ করবে না, তো টাকা তো দেওয়ার প্রশ্নই ওঠে না। এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা একটু বেশি চলে যায়। সো এটা মনে রাখতে হবে যে অপারেটিং এফিসিয়েন্সিটা আমি যাতে কনসিডার করি এরকমভাবে যাতে আমার ইনভেন্টরি টার্নওভার রেশিও হাই হয়। নেক্সট পয়েন্ট ইজ অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল। ইট ইনক্লুডস টু অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট নাম্বার এ, অ্যাসপেক্ট নাম্বার বি। অ্যাসপেক্ট নাম্বার এ কি আছে, continuous availability of raw material, easy availability without interruptions, requirement working capital less। আর নন অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কি থাকবে, বেশি থাকবে। সো র মেটেরিয়ালের রিকোয়ারমেন্ট র মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটির উপর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করছে এখানে। নেক্সট ওয়ান ইজ বি নাম্বার, দ্যাট ইজ টাইম পিরিয়ড বিটুইন প্লেসিং অ্যান অর্ডার অ্যান্ড রিসিভিং দ্য র মেটেরিয়াল। আমি একটা র মেটেরিয়ালকে আমি অর্ডার প্লেস করলাম এবং সেটাকে রিসিভ করার জন্য অনেকটা টাইম লাগলো, ধরো 2 মান্থ 3 মান্থ, তখন কি হয়, তখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল হাতে রাখতে হয়। সেটা এখানে বলেছে টাইম লেগিং যদি বেশি থাকে রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল হাই, আর টাইম লেগিং যদি কম থাকে রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল লো। বিকজ আমি যদি কম সময়ে আমি পেয়ে যাই মেটেরিয়ালটা তো ডেফিনেটলি আমার প্রোডাকশন শুরু হয়ে যাবে, তো ওয়ার্কিং ক্যাপিটাল আমার বেশি দরকার লাগবে না, লেবারকে টাকা দেওয়া, এই টাকা দেওয়া, সেটা এতে বেশি লাগবে না। So delivery time or raw material is very important. Next one is level of competitions. Higher level of competition requires higher level of working capital.
লোয়ার লেভেল অফ কম্পিটিশনস রিকোয়ার লোয়ার লেভেল অফ ওয়ার্কিং ক্যাপিটাল। কম্পিটিশন বেশি বেশি থাকলে ডেফিনেটলি ওয়ার্কিং ক্যাপিটাল হাতে রাখতেই হবে, মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট ওয়ান ইজ ইনফ্লেশন। আমরা সবাই ইনফ্লেশন সম্বন্ধে জানি। প্রাইজেস অফ ইনপুট ডেফিনেটলি ইনফ্লেশনের সময় যদি হাই হয়ে যায় তখন কি হয়, র মেটেরিয়ালের প্রাইস, লেবারের প্রাইস এগুলিও হাই হয়ে যায়। সো রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল ডেফিনেটলি ইনক্রিজেস। আর যদি প্রাইজেস অফ ইনপুট ডিক্রিজ হয় ইনফ্লেশনের সময়, এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টও আমাদের কম লাগে। নেক্সট ওয়ান ইজ গ্রোথ প্রসপেক্ট। সো গ্রোথ প্রসপেক্টটাতে আমরা কি দেখতে পাবো এখানের মধ্যে, এবিলিটি অফ ব্রাইট ফিউচার যদি আমি দেখতে পাচ্ছি অর্গানাইজেশনসের, সেই পয়েন্ট অফ ভিউতে রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল হাই থাকে। দ্যাট ইজ মেনটেন স্টক ইনক্রিজেস। যদি স্টক ইনক্রিজ আমার করি তাহলে ডেফিনেটলি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেশি লাগবে। ইট লিডস টু হায়ার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট টু মিট ইনক্রিজ অফ ইনপুট, রিকোয়ারমেন্ট অফ র মেটেরিয়াল, লেবার চার্জে ইনক্রিজ হবে, আদার নেসেসিটি এক্সপেন্ডিচারও ইনক্রিজ হবে। তো গ্রোথ প্রসপেক্টিভিটিও একটা প্রসপেক্টাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানের মধ্যে। ঠিক আছে, তো এতটুকু অবধি ফার্স্ট আমরা আমাদের যে পার্টটা এটা কমপ্লিট হলো। সেকেন্ড পার্টের জন্য আমরা মানে নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা ইয়ে করবো, আমরা দেখব। এবং তার আগে তোমরা সবাই এই প্রত্যেকটা পয়েন্টকে তোমরা লিখে রাখবে কপিতে, যাতে তোমাদের নেক্সট ভিডিওটার মধ্যে তোমাদেরকে বোঝাতে ইজি হয়ে যায়।